যে যেখান থেকে আজকের এই ফেসবুক লাইভে আমাদের স্কুলের পেজ থেকে আমার সাথে যুক্ত আছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি শুভকামনা এবং গুড মর্নিং। আজকে 11:30, একটু দেরি হয়েছে 5-7 মিনিট। 5ই মে 2020 এবং আজকের এই দিনে 1 ঘন্টা সর্বোচ্চ 1.5 ঘন্টা পর্যন্ত কেমিস্ট্রি নিয়ে আলাপ করার কথা ছিল। এবং আমি একটু দেখে নিতে চাই যে আমি আগেই বলেছি যে তোমরা যারা আমাদের স্কুলকে ফলো করছো, আমাদের স্কুলের ক্লাসগুলো দেখছো, তোমরা তোমাদের না পারার যে বিষয়গুলো কেমিস্ট্রি থেকে সেগুলো একটু আমাকে জানাতে পারো এবং আমি চেষ্টা করব তোমাদেরকে আজকে সেগুলোর সলভ দেওয়ার। তো আমি একটু দেখে নিতে চাই তোমাদের মধ্যে যারা যারা আছো, যুক্ত আছো, তাদের প্রবলেমগুলো কী কী, এবং সবাইকে বলে নিচ্ছি যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা দেখছো বা দেখছেন তাদের প্রত্যেকের উপরে সৃষ্টিকর্তার অশেষ রহমত নাজিল হোক। এখন এই কোয়ারেন্টিন সময় চলছে এবং আমরা জানি যে এইটা দীর্ঘদিন পর্যন্ত চলতে পারে এবং এই কারণেই এই অনলাইন প্র্যাকটিস করা, যেহেতু ঘরের মধ্যে আছি এবং আমাদের হাতে ইন্টারনেট আছে, ইন্টারনেটের সুস্থ এবং সুন্দর ব্যবহার যে মানুষের জন্য কল্যাণকর হতে পারে, এটা তার একটা হয়তো প্রমাণ হতে পারে। সো তোমরা যারা কেমিস্ট্রি পড়ছো বা এসএসসি ব্যাচ, ক্লাস 9 ব্যাচ কেমিস্ট্রি পড়ছো, তারা আমাকে প্রশ্ন করতে পারো। আমি 1 মিনিট একটু বলে নিই। গতকালকে ফিজিক্সের এক ঘন্টা বা 1.5 ঘন্টার মতন একটা ফেসবুক লাইভ আমি করেছি এবং সেখানে অনেক স্টুডেন্টের প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। অনেকেই আসলে এটা শেষ তো ফেসবুক লাইভ না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমি ধারাবাহিকভাবে তোমাদের প্রশ্নগুলো আমি বুঝি কোন জায়গা থেকে তোমরা প্রশ্নগুলো করছো, একটু ব্যাখ্যামূলক হলে আমি সেগুলো ইউটিউবে আপলোড করবো ইনশাল্লাহ। সো তোমাদের প্রশ্নগুলো কি? আচ্ছা, একজন প্রশ্ন করেছে বাষ্প ঘনত্ব কি? বাষ্প ঘনত্বটা এটা আসলে ভ্যাপার ডেন্সিটি। এই প্রশ্নটা করেছে মিতা হোসাইন। তুমি জানো যে ভ্যাপার ডেন্সিটি মানে হচ্ছে, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে প্রায় 300 জনের মতন আমার সাথে যুক্ত আছো। তোমরা আমাকে একটু প্রশ্নগুলো করো এবং আমি যখন কারো প্রশ্নের ব্যাখ্যা দিতে থাকবো তখন কমেন্ট করে ফেললে কিন্তু আমি দেখবো না এটা। সো একটু ধীরে সুস্থে আমি অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করছি। বাষ্প ঘনত্ব হচ্ছে, মানে এটা আমরা যখন এটা ব্যাখ্যা করি, শর্টলি একটু বলি, সেটা হচ্ছে যে ভ্যাপার ডেন্সিটি ডি, এটা হচ্ছে আণবিক ভরের অর্ধেক। যে কোনো গ্যাস বা বাষ্পের যে আণবিক ভর, তার অর্ধেক হচ্ছে ওই গ্যাস বা বাষ্পের বাষ্প ঘনত্ব। এটা পুরাতন বইয়ে ছিল, যখন বইটাতে ওই যে আগের যে কেমিস্ট্রি বইটা যেখানে 15টা অধ্যায় ছিল, সৃজনশীলের আগে ঘনত্বটা 3য় নম্বর অধ্যায়ের একটা অংশ ছিল, যে কোনো গ্যাস বা বাষ্পের যে কোনো আয়তনের ভর এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে ওই গ্যাস বা বাষ্পের বাষ্প ঘনত্ব বলে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তোমাদের কাছে এটা প্রশ্ন হতে পারে যে গ্যাস বা বাষ্পের বাষ্প ঘনত্ব এটা শুধুই কি গ্যাস বা বাষ্পের হবে? হ্যাঁ, এটা ভ্যাপার ডেন্সিটি। সুতরাং সংখ্যাটা হচ্ছে কোনো গ্যাস বা বাষ্পের যে কোনো আয়তনের ভর এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে ওই গ্যাস বা বাষ্পের বাষ্প ঘনত্ব বলে। হ্যাঁ, আচ্ছা মিতা হোসেন, আমার মনে হয় তুমি অ্যান্সারটা পেয়েছো। আচ্ছা, ও মাই গড, একটু আমি আচ্ছা, একজন প্রশ্ন করেছে কাজী রিফাত হোসেন রাব্বি, CH3C00 CH2CH3, এটা আসলে অ্যাস্টারের সংকেত, অ্যাস্টার। হ্যাঁ, তুমি মাথায় রাখবা যখনই COO থাকবে এটা অ্যাস্টারের সংকেত, এটা বিউটানয়েড। হ্যাঁ, বিউটানয়েড। জৈব যৌগের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা যে যতটা কার্বন আছে সেই কার্বন সংখ্যা গুনতে হবে, কার্বন গুনতে হবে। তো তোমার যতটা কার্বন থাকবে ইনক্লুডিং দিস ওয়ান, তোমার যদি এইটা সহ এই পাশে 4টা কার্বন থাকে তাহলে এটা হচ্ছে বিউটানয়েড, অথবা তুমি বলতে পারো ইথাইল ইথানয়েড। আচ্ছা, ফাতিমা আক্তার জান্নাত, তুমি এমন এক শব্দ বলেছ যে এটা অর্গ্যানিক কেমিস্ট্রি প্রবলেম। মানে তুমি কেমিস্ট্রি বইয়ের
সবচেয়ে মানে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারের পুরোটাই বলে দিলেছ যে প্রবলেম। তুমি একটু কষ্ট করে আমাদের স্কুলের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো যে এসএসসি অর্গানিক কেমিস্ট্রি জৈব যৌগের উপরে আমি 6টা ভিডিও দিয়েছি, 6টা। এক একটা ভিডিও প্রায় 1 ঘন্টা ব্যাপী, কিছু কিছু 30-40 মিনিট আছে। তুমি যদি ওই 6টা ভিডিও দেখতে পারো, দেখার পরে আমাকে জানিও যে তোমার আদৌ প্রবলেম আছে কিনা। আচ্ছা, মুকিত হাসান, আমি কেমিস্ট্রি ক্লাসই নিচ্ছি। আহ, 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 আচ্ছা, এরপরে হচ্ছে কি, ওয়েট আমি একটু প্রশ্নগুলা দেখে নিই। আচ্ছা, নাহিদা আক্তার রৌসি, তুমি বলেছো যে অরবিটের ইলেকট্রন বিন্যাসের আরেকটু বুঝিয়ে দিবেন। তুমি কি ইলেকট্রন বিন্যাস কতটুকু তুমি বুঝেছো এটা বুঝতেছো? আর একটু বুঝিয়ে দিব এটা কোন জায়গাটা হতে পারে, যখন আমি বুঝবো যে তুমি কোনটা বোঝো নাই। ইলেকট্রন বিন্যাস এর সাহায্যে কিভাবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে হয়, এখান থেকে শুরু করে ইলেকট্রন বিন্যাসের উপর আমার আলাদা টিউটোরিয়াল আছে। ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় এটার উপর আমার আলাদা টিউটোরিয়াল আছে, একটু কষ্ট করে দেখো। তারপরে বলো যে স্যার বেনজিন কি? ইশরাত জাহান, বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। তুমি বইটা পড়েছো ওই যে খনিজ সম্পদ এবং জীবাশ্ম অধ্যায়টাতে? বেনজিন হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা সমতলীয় চাক্রিক যৌগ। এটা একটা অ্যারোমেটিক যৌগ। এখানে 6টা হাইড্রোজেন এখানে যুক্ত থাকে। আমি তুমি একটু খেয়াল করে দেখবা যে অর্গ্যানিক কেমিস্ট্রি বা জৈব যৌগের সাথে যে 6টা লেকচারের কথা বলেছি, 6 নাম্বার লেকচারটা, প্লে লিস্টের 6 নাম্বার লেকচারটা হচ্ছে শুধুমাত্র অ্যারোমেটিক যৌগের উপরে। তুমি যদি একটু ইউটিউবে সার্চ দাও অ্যারোমেটিক যৌগ আমাদের স্কুল, তুমি আমার একটা টিউটোরিয়াল পাবা, ওইটা দেখো। আমি এখানে এক্সপ্লেন করেছি, তুমি এটা যা জানতে চাচ্ছ। আচ্ছা, শরীফুল ইসলাম, 52 এবং 53 নাম্বার কি? 52 এবং 53 নাম্বার পেজে কি আছে? 52 এবং 53 নাম্বার পেজ, এটা কি আছে এখানে? 52 নাম্বার পেজ হচ্ছে আইসোটোপ এর শতকরা পরিমাণ থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এটা আমি করে দিয়েছি, তুমি একটু সার্চ দিয়ে দেখো। এই ভিডিওতে তুমি যা ব্যাখ্যা চাচ্ছ এই 52-53 নাম্বার পেজে যা আছে, আমি অলরেডি টিউটোরিয়াল আপলোড করেছি যে কিভাবে একটা শতকরা মানে পার্সেন্টেজ থেকে পারমাণবিক ভর নির্ণয় করতে হয় কোনো মৌলের। আইসোটোপ যদি থাকে, তোমাদের এই যে বইয়ের মধ্যেই তো আছে যে ক্লোরিনের 2টা আইসোটোপ, যেটার একটা হচ্ছে 35-37 আর কপারের হচ্ছে 63-65। তো 63-65-এর যে পার্সেন্টেজ প্রকৃতিতে পাওয়া যায়, দেখো একটা হচ্ছে পার্সেন্টেজ থেকে বের করেছে, আরেকটা হচ্ছে যে ওই যে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে পারমাণবিক ভর বের করেছে। এটা কঠিন না, সহজ, এটা আসলেই সহজ। আচ্ছা, স্যার জারণ বিজারণ একটু বলেন। কৃষ্ণা, জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আমার একটা আলাদা টিউটোরিয়াল আছে, শুধু জারণ বিজারণ। তুমি একটু ইউটিউবে লিখে দেখো যে জারণ বিজারণ কি জিনিস, আমি ব্যাখ্যা করেছি। স্যার পাইরোসালফিউরিক অ্যাসিড কি? প্রিয়ন্তী মল্লিক, তুমি আবারও বইটা পড়ো নাই। পাইরোসালফিউরিক অ্যাসিড হচ্ছে H2S2O7, এটা পাইরোসালফিউরিক অ্যাসিড, যার আরেক নাম হচ্ছে অলিয়াম। এটা কখন পড়তে হয় জানো? ওই যে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় একটা ইম্পর্টেন্ট লাইন আছে তোমাদের বইয়ের, কেমিস্ট্রি বইয়ের পেজ নাম্বার 256। এই যে 256 আর 57, এই 2টা পেজ খুবই ইম্পর্ট্যান্ট। সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় যে ধাপগুলো আছে, যে সালফারকে জারণ করলে সালফার ডাইঅক্সাইড হবে, সালফার ডাইঅক্সাইডকে জারণ করলে সালফার ট্রাইঅক্সাইড হবে, এবং সালফার ট্রাইঅক্সাইডের সাথে ডিরেক্টলি পানি মিশিয়ে দেওয়া যায় না। তখন কি করতে হয়? এই 98% সালফিউরিক অ্যাসিড শোষণ করলে এই পাইরোসালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, এবং তখন পানিযুক্ত করলে
সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়। সুতরাং আমার মনে হয় এই 256 এবং 257 নম্বর পেজ দয়া করে তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বা, প্লিজ দয়া করে খুব মনোযোগ দিয়ে পড়বা। আচ্ছা, এরপরে মোজাহিদ রবি, নাইলন 6:6, এটা যেই চ্যাপ্টার নাইলন 6:6, এটা হচ্ছে নাইলনের প্রস্তুতির বিক্রিয়াটা কি, এটা আমি তোমাদের ওই চ্যাপ্টারের যে মানে ভিডিওটা আছে সেখানে আমি সুন্দর করে বোঝাই দেওয়ার চেষ্টা করেছি। তুমি একটু কেমিস্ট্রি চ্যাপ্টার 10 খুলে দেখো, যে এখানে যে পলিমারের বিক্রিয়াটা আছে সেখানে আমি নাইলনের উৎপাদনটা সুন্দর মতো আমার সাধ্য অনুসারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পারমাণবিক ভর আর ভর সংখ্যা কি একই? কোনো দিন না। পারমাণবিক ভর আর ভর সংখ্যা কখনোই এক না। ভর সংখ্যা মানে হচ্ছে নিউক্লিয়ান নাম্বার, প্রোটন আর নিউট্রনের যোগফল, যার সাথে পারমাণবিক ভরের কোনো মিল নাই। পারমাণবিক ভরের। পারমাণবিক ভর হচ্ছে একটা নাম্বার, একটা প্রপোর্শন। সেই প্রপোর্শনটা আসে 1 অ্যাটমিক ম্যাস ইউনিট থেকে। এটা তোমাদের একটু ক্লিয়ার করা দরকার। তোমরা দয়া করে এখানে একটু জিনিসটা মাথায় রাখবা যে কোনো মৌলের পারমাণবিক ভর হচ্ছে ওই মৌলের বা যে মৌলের আমি বের করতে চাচ্ছি, যে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই C12। এই যে পরমাণুটা আছে, এই পরমাণুর ভরের 1/12 অংশ। এই পড়াটা আমি খুব সুন্দর করে আমার সাধ্যমতো ব্যাখ্যা করেছি যে কোনো একটা মৌলের পারমাণবিক ভর, যেমন তোমাদের বইটার মধ্যেই তো আছে। তোমাদের বইয়ে ওই যে এই চ্যাপ্টারটাতে যখন আলাপ করেছে, চ্যাপ্টার 3, সেখানে কোনো একটা জায়গায়, হ্যাঁ, ফ্লোরিন বা অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর দেওয়া আছে 4.482 10⁻⁻23। যদি অ্যালুমিনিয়াম হয় 4.48 কত 2 ইন্টু 10⁻⁻23, এটা হচ্ছে গ্রাম। এটা অ্যালুমিনিয়ামের একটা পারমাণবিক ভর। এখন কার্বন 12 পরমাণুর যে ভরটা সেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। বলে এগুলো কোত্থেকে আসছে? এইটা অলরেডি এটা একটা স্ট্যান্ডার্ড ইউনিট, মানে এই মানটা সবার জানা। এবং এটাকে কি বলে জানো? এটাকে বলা হচ্ছে 1 AMU। এটাকে বলা হয় অ্যাটমিক ম্যাস ইউনিট। তুমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করো তাহলে এটা পাবা হচ্ছে অলমোস্ট 27। মানে কি তাহলে? অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27, এর মানে হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় 27 গুণ ভারী। এটা প্লিজ মাথা রেখো। এটা একটা কনসেপ্ট, এটা একটা বেসিক, এটা মাথা রাখতে হবে। এরপরে হচ্ছে স্যার আইসোবার কি? আইসোবার মানে হচ্ছে যদি দুইটা পরমাণুর ভর সংখ্যা সমান থাকে, ভর সংখ্যা, আর যদি প্রোটন সংখ্যা সমান না থাকে তবে তাকে বলা হয় আইসোবার। তুমি শব্দটা মনে রাখবা, আইসোটোন। আইসো শব্দটার মানে হচ্ছে সমান। এখন টোন যদি বলা হয় লাস্টে কি থাকে? ন, তাহলে আইসোটোনে নিউট্রন সংখ্যা সমান। আইসোটোপ লাস্টে কি থাকে? প, তাহলে মনে রাখবা প্রোটন সংখ্যা সমান। আর আইসোটোন নিউট্রন সংখ্যা সমান। আর আইসোবার সেখান থেকে মনে রাখবা যে এখানে ভর সংখ্যাটা সমান থাকবে। কি স্যার পরমাণুর ভর কয়টা মুখস্থ করব? অ্যাটলিস্ট 40টা মিনিমাম। আর এই 40টা বললে কি হবে?
আমি জানি অনেক স্টুডেন্ট আছে যাদের পুরো পর্যায় সারণীটাই মুখস্থ। এটা ক্রেডিট বা ডিসক্রেডিটের বিষয় না, বিষয়টা হচ্ছে যে কারো যদি পর্যায় সারণীটা মুখস্থ থাকে ভালো, অসম্ভব কিছু না, কিন্তু তুমি 40টা মিনিমাম মুখস্থ রাখবা মাস্ট। আর 40টা না পারলে জিঙ্ক পর্যন্ত পড়বাই, 30টা পড়বা। ব্রাইন কি? ইসমাইল হোসেন ইমন, একদম তুমি বই পড়ো নাই, গ্যারান্টি। তা না হইলে ব্রাইন কি এই প্রশ্ন তুমি করতে না। এটা একদম বইয়ের সুন্দর মতো লেখা আছে যে সোডিয়াম ক্লোরাইডের ঘন সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে, এটা সবাই জানে। আচ্ছা আচ্ছা, আইসোমার কি? আবার আরেকটা শব্দ আসছে, তোমরা তো এই আইসোমার জানো। আইসোমার মানে হচ্ছে, এটা আমি ব্যাখ্যাও করেছি, আইসোমার, আইসোমার, এই যে মার, এই মার মানে হচ্ছে মলিকিউল। এটা হচ্ছে আইসো মানে হচ্ছে সেম, সেম মানে হচ্ছে সমান, সমান সংখ্যক, নাম্বারস আর সেম। মার মানে হচ্ছে মলিকিউল। সুতরাং আমি যদি বলি যে সমান সংখ্যক অণু আছে, তোমরা এটা পড়ো নাই? ওই যে অ্যামোনিয়াম সায়ানেট, NH4CNO, এটা অ্যামোনিয়াম সায়ানেট। এটাকে তাপ দিলে যে যৌগটা উৎপন্ন হয়, এটা পৃথিবীর একটা বিখ্যাত আবিষ্কার ছিল। এটা হয় হচ্ছে NH2CONH2, এটা হচ্ছে ইউরিয়া। তোমাদের মনে থাকা উচিত যে এটা হচ্ছে সেই বিক্রিয়া, যেই বিক্রিয়ার আবিষ্কারের পরে বার্জেলিয়াসের প্রাণ শক্তি মতবাদ যেটা ছিল, তোমরা এটা এখন পাও নাই। কেমিস্ট্রি বইয়ে জৈব যৌগটাকে যেভাবে আমরা পড়েছি এর আগে SSC লেভেলে, আমি ড্যাম শিওর অনেক টিচার আছেন তারাও স্বীকার করবেন যে এখন জৈব যৌগ আর আগের জৈব যৌগের মধ্যে SSC লেভেলে অনেক গ্যাপ আছে। আমরা জৈব যৌগে পড়েছি যে কিভাবে জৈব যৌগের সৃষ্টি হলো, কিভাবে বার্জেলিয়াস প্রথমে ভুল ধারণা দিত যে জৈব যৌগ শুধু প্রাণীদেহে বা প্রাণের একটা বিষয়, যে এটার প্রাণ শক্তি মতবাদ, যে প্রাণী থেকে উৎপন্ন হবে। কিন্তু এই আবিষ্কারের পরে এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে হঠাৎ করে যখন ইউরিয়া আবিষ্কার হয়ে গেল, তখন থেকে এটা প্রমাণিত হলো যে না, ল্যাবে বা রাসায়নিক যৌগ থেকেও জৈব যৌগ প্রস্তুত করা যায়, এটা একটা জৈব যৌগ। একটু খেয়াল করে দেখো, এখানে কিটোন মূলক আছে, CO, কিটোন মূলক আছে। এর পরের প্রশ্ন হচ্ছে চাবির উপরে কপার ধাতুর ইলেকট্রোপ্লেটিং, আশরাফুল সম্রাট। তুমি যদি তড়িৎ বিশ্লেষণ বোঝো তাহলে ইলেকট্রোপ্লেটিং বুঝবা। তড়িৎ বিশ্লেষণের মেকানিজম কি, এটা আমি ইউটিউবে আপলোড করে রেখেছি। তুমি একটা সার্চ দিয়ে দেখো ইউটিউবে যে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস, আমার নামটা দিয়ে একটা সার্চ দিও। ইংলিশ ভার্সনের সব ভিডিও তো আছেই, বাংলা ভার্সনেরও আছে, যে এই ইলেকট্রোপ্লেটিংটা কি জিনিস। বা একটা চামিচের উপরে, চামিচ না তো, এটা একটা ক্যাথোড, আমি যার উপরে প্রলেপ দিব সে সে থাকবে ক্যাথোড, আর আমি যেই ধাতুর প্রলেপ দিব সেই ধাতুর দ্রবণ ব্যবহার করব। যখন আমি সার্কিটটাকে ওপেন করব বা তড়িৎ প্রবাহ চালাবো, তখন ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যেতে থাকবে। তো ক্যাথোড যদি হয় সেই চামচ যার উপরে আমি মানে দ্রবণটা দিতে চাচ্ছি, সেটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। 1 থেকে 5 অধ্যায়ের প্রশ্নগুলো একটু বললেন সাইফুল, এই ধরনের প্রশ্ন করো না। 1 থেকে 5 অধ্যায়ে 5000 প্রশ্ন থাকতে পারে, আমি কয়টার উত্তর দিব? কেমিস্ট্রি এটা একটা উপন্যাসের মতো পড়তে হয়, এখানে কোনো লিমিটেশন নাই কেমিস্ট্রিতে। তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকলে মাথায় রেখো যে তুমি সব পারবা। শফিকুল ইসলাম লিমন, তুমি ইসের পরে, এই লাইভের পরে আমাকে একটু টেক্সট করো, আমি বুঝতে পারছি যে তুমি কি কথা বলতে চাচ্ছ, কারণ প্রিভিয়াসলি তোমার সাথে আমার কথা হয়েছে, তুমি আমাকে লাইভের পরে জানিও। সুমি খান, সুপ্ততাপ কি? সুপ্ততাপ হইল, মানে ইংরেজিটা কি, লেটেন্ট হিট, মানে একটা পদার্থ তার অবস্থার চেঞ্জ হবে, অবস্থা, স্টেট অফ ম্যাটার। এটা যদি 1 কেজি
বরফ হয়, 1 কেজি বরফ, 1 কেজি বরফ গলে 1 কেজির ওয়াটার হবে, 1 কেজির ওয়াটার হবে। কিন্তু এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এটা মাথায় রাখতে হবে। এখন ক্লিয়ারলি বলছি, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে, ভর হচ্ছে 1 কেজি। এই 1 কেজি ভরের বরফ যে পরিমাণ তাপ গ্রহণ করে পানি হবে সেটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, এবং এটাকে বলা হয় এলএফ। এটা আমি ফিজিক্সে যে তাপ অধ্যায় আছে তখন বলেছি। এলএফ হচ্ছে 336,000 জুল পার কেজি। এর মানে হইল 3,36,000 জুল তাপ গ্রহণ করবে 1 কেজি বরফ 1 কেজি পানি হওয়ার জন্য। এইটা হচ্ছে সুপ্ত তাপ, এটা হচ্ছে সুপ্ত তাপ। ঠিক আছে? জান্নাতুল মুক্তা লা শাতিলের নীতির কথা বলছো, তুমি অবশ্যই ইউটিউবে খোঁজো নাই বা তুমি পড়ো নাই। তুমি আগে একবার লা শাতিলের নীতিটা পড়বা, এরপর হচ্ছে ইউটিউবে একটা সার্চ দিবা লা শাতিলের নীতি আমাদের স্কুল, তুমি আমার একটা টিউটোরিয়াল পাবা। তুমি এখন যে ব্যাখ্যা আমার কাছ থেকে চাচ্ছ সেই ব্যাখ্যা অলরেডি এখানে দেওয়া আছে। তানভীর সিদ্দিক শিশির, জায়মান অক্সিজেন নিয়ে একটু বলবো। জায়মান অক্সিজেন হচ্ছে এইরকম একটা জিনিস যেটাকে আমরা নেইসেন্ট অক্সিজেন বলি বা সদ্য প্রস্তুত জায়মান অক্সিজেন। তোমার মনে আছে ব্লিচিং পাউডার এর প্রস্তুত প্রণালী এবং ব্লিচিং পাউডারের ময়লা পরিষ্কারের কৌশল? সেখানে মনে আছে একটা হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয়, এই হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে হাইড্রোজেন ক্লোরাইড আর এই জায়মান অক্সিজেন হয়। জায়মান অক্সিজেন মানে হচ্ছে সদ্য প্রস্তুত, মানে এইমাত্র প্রস্তুত একটা অক্সিজেন পরমাণু যার একটা জারণ ক্ষমতা আছে এবং ও জীবাণু ধ্বংস করতে পারে। ঠিক আছে, একটু বলেছি। জুবাইর আহমেদ নিশাদ, অ্যালকাইনটা বলেন। অ্যালকাইন কি বলবো? জৈব যৌগের ভিডিওটা দেখো, এখানে অ্যালকাইনের প্রস্তুতি থেকে শুরু করে অ্যালকাইনকে কিভাবে ব্যবহার করা যায়, অ্যালকাইনের কত ধরনের বিক্রিয়া আছে আমি বলেছি। অ্যালকাইন হচ্ছে তুমি অ্যালকিন বলেছো না অ্যালকাইন বলেছো, যাই বলেছো, অ্যালকিনে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, আর অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। এবং আমি যদি এখানে একটা এইচ দেই তাহলে এটার নাম হচ্ছে ইথাইন। তোমাদের যদি মনে থাকে এটার একটা মজার বিক্রিয়া আছে, যে বিক্রিয়াটা তোমাদের জানা উচিত। এই ইথাইনের সাথে যদি পানি দেওয়া হয়, এটা প্লিজ মাথায় রাখবা, এই ইথাইনের সাথে যদি পানি দেওয়া হয় এবং এখানে যদি 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট এবং 80 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়, তাহলে একটা মজার জিনিস হবে, সেটা হচ্ছে ইথানেল হবে। সেটা হচ্ছে CH3CHO। এই বিক্রিয়া তোমাদের বইয়ে 2বার লেখা আছে, 2বার, আগের পেজে লেখা আছে, পরের পেজে লেখা আছে। এটা অ্যালকাইন। এখন তুমি যদি প্রশ্ন করো যে অ্যালকাইন প্রস্তুত করা হয় কিভাবে, তাইলে আমি ধরে নেব যে তুমি বইটাই পড়ো নাই, কারণ বইয়ের মধ্যে লেখা আছে। তাসিন জামাল কি বলেছ? 127-এর ক্যালসিয়াম কার্বনেটের সাথে এটা ক্যালসিয়াম ক্লোরাইড হবে, পানি হবে আর কার্বন ডাইঅক্সাইড হবে। একটু বোঝো চিন্তা করে। সাফায়াতুল ইসলাম, ডিকার্বক্সিলেশন বোঝো নাই কেন? ডিকার্বক্সিলেশন হচ্ছে এমন একটা বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন মানে কি? ডিকার্বক্সিলেশন মানে কি? ডি মানে হচ্ছে কমে যাবে, ডেফিসিয়েন্সি হবে, কমে যাবে। কার্বক্সিলেশন, এই কার্বক্সিলেশন মানে হচ্ছে একটা কার্বন কমে যাবে। তুমি এটা না পারার কারণ হইলো হয় তুমি খুব মনোযোগ দিয়ে বইটা পড়ো নাই। ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া হচ্ছে অ্যালকেন উৎপাদন করার প্রক্রিয়া। তুমি যত কার্বন নিবা
তার 1 কার্বন অ্যালকেন উৎপাদন হবে। কিভাবে? তোমার মনে আছে কিনা? CH3COON, এটা তো বইয়ে আছে। COO হচ্ছে মানে ফ্যাটি অ্যাসিডের, এটা H ছিল, হ্যাঁ, CH3COOH ছিল, মানে ইথানোয়িক অ্যাসিড ছিল। সেটাতে সোডিয়ামটা প্রতিস্থাপিত হয়ে এই যে একটা লবণ হয়েছে, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট। এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট। এই সোডিয়াম ইথানয়েটের মধ্যে সোডা লাইম দিবা, সোডা লাইম, এটা মাথায় রাখবা। সোডা লাইম কি? সোডা লাইম হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড, সাথে এই জিনিসটা থাকবে ক্যালসিয়াম অক্সাইড, এটা দিতে হবে। তুমি যখন এটার সাথে এই সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, সাথে ক্যালসিয়াম অক্সাইড দিবা, তখন একটা মজার বিষয় কি, এই কার্বনটা কমে যাবে, এই কার্বনটা, তখন এই হাইড্রোজেনটা অ্যাড হয়ে এখানে এই যে মিথেন হবে, আর Na2CO3 হবে, হুইচ ইজ সোডিয়াম কার্বনেট। আর যেন কখনো ভুল না হয়। কি সালফ, আচ্ছা, পিভিসি কে জুতো পলিমার বলা হয় কেন? ওহিদ উল্লাহ সঞ্জিদ, জুতো মানে কি? জুতো মানে হচ্ছে একসাথে। তো ভিনাইল ক্লোরাইডকে একসাথে করলেই তো পলিভিনাইল ক্লোরাইড হয়, যেটাকে আমরা পিভিসি বলি। পিভিসি পাইপের নাম শুনেছ? এই জন্য এই যে এই পলিমার মানেই তো হচ্ছে, জুতো পলিমার মানে হচ্ছে একত্রিত করা। তোমরা পড়ো নাই যে জারণ বিজারণ জুতো বিক্রিয়া, এটা একসাথে হয়। তানিম আহমেদ মুক্তজোর ইলেকট্রন নিয়ে একটু বলেন। আমি মুক্তজোর ইলেকট্রন নিয়ে একটু না, অনেক বলেছি। তুমি একটু সার্চ দিয়ে দেখো ইউটিউবে, মানে মুক্তজোর ইলেকট্রন আর বন্ধন জোর ইলেকট্রন, আমি আলাদা একটা টিউটোরিয়াল দিয়েছি। ওইটা দেখার পরে যদি তোমার প্রবলেম থাকে তাহলে তুমি আমাকে ফেসবুকে জানিও। কি? আচ্ছা, দেখো কি একটা অবস্থা, মানে এখানে একটা ফেসবুক লাইভে মানুষজন ওই যে কি বিকাশ অ্যাপ ডাউনলোড করার জন্য মানে ইসে দিচ্ছে, স্যাড। স্যার ডেল্টা এইচ মান বের করে দিলে ভালো হতো। আহমেদ রাজু, তুমিও ইউটিউবটা সার্চ করে দেখো নাই? ডেল্টা এইচ এর মান কিভাবে বের করতে হয় আমি 3টে অঙ্ক করে করিয়েছি ইউটিউবে। বন্ধন শক্তির মান বের করার অঙ্ক তোমাদের মনে থাকা উচিত যে বন্ধন শক্তি হচ্ছে ডেল এইচ। আমি এটা অলরেডি করে দিয়েছি। সেটা হচ্ছে যে ডেল এইচ এর ক্ষেত্রে একটু বেসিক বলে দিই। সবসময় মাথায় রাখবা যে ডেল এইচ হচ্ছে E2 মাইনাস E1, যেটার কনসেপ্ট পুরাই আলাদা। আর আমরা যেটা করব, ডেল এইচ হচ্ছে B1 মাইনাস B2। কেমিস্ট্রির বিক্রিয়ক যেগুলো আছে সেই বিক্রিয়কের বন্ধন শক্তির মান দেওয়া থাকলে B1 থেকে, এটা রিঅ্যাক্ট্যান্ট, বিক্রিয়ক, এটা উৎপাদ, বাদ দিতে হবে। যদি ডেল এইচ এর মান পজিটিভ আসে, এটা একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, তাপহারী বিক্রিয়া। আর ডেল এইচ এর মান যদি মাইনাস আসে, এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, তাপ উৎপাদী বিক্রিয়া। আমি পুরা কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। একটু ইউটিউবে লেখো বন্ধন শক্তি মান বের করার নিয়ম, আমার নামটা দিয়ে ফাহাদ স্যার লিখে। তুমি যদি টিউটোরিয়াল পেয়ে বুঝে না থাকো, তারপর আমাকে তুমি লিখো যে আমি বুঝি নাই, তারপর আমি তোমাকে আলাদা। ওকে, আমি খুব সরি, অনেকের কমেন্ট। কি? ফাহিম মাহাতাব তাফসির, পোলার যৌগ কাকে বলে? যাদের পোলারিটি আছে। বিশ্বাস করো,
আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা চ্যাপ্টার 5 কেমিস্ট্রির রাসায়নিক বন্ধন পড়েছে, পরীক্ষা দিয়েছে, কিন্তু যদি প্রশ্ন করা হয় যে আয়নিক যৌগ পানিতে দিলে দ্রবীভূত হয়ে যায় কেন, সেটার উত্তর দেওয়ার জন্য অনেকক্ষণ ভাবে। পানি H2O, তাই না? তো এখন এখানে যে শেয়ারকৃত ইলেকট্রন, পানি একটা সমযোজী যৌগ, তো শেয়ারকৃত ইলেকট্রনটা অক্সিজেন এবং হাইড্রোজেনের মাঝে থাকার কথা, কিন্তু কি হয়, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি। এই কারণে এই শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন নিজের কাছে টাইনে নেয়, তখন ও হয়ে যায় নেগেটিভ এবং ও হয়ে যায় পজিটিভ। এই যে নেগেটিভ অ্যান্ড পজিটিভিটি তৈরি হলো, পোল তৈরি হচ্ছে, মেরু, পোল, মেরু। এই কারণে এই বৈশিষ্ট্যটার নাম হচ্ছে পোলারিটি। এই বৈশিষ্ট্যের নাম হচ্ছে পোলারিটি। তো যখন একটা আয়নিক যৌগ দ্রবীভূত হবে পানিতে, কেন না, সিম্পল, সোডিয়াম ক্লোরাইডকে, এটা সবসময় ব্যবহার করা হয় এই উদাহরণটা, সোডিয়াম প্লাস আর মাইনাস। তো এই প্লাস এই মাইনাসের দ্বারা আকর্ষিত হবে, আর এই মাইনাসটা প্লাসের দ্বারা আকর্ষিত হবে। সিম্পল, এটাই হচ্ছে পোলারিটি। এটা হচ্ছে পোলারিটি। সুফিয়া খাতুন, ফেনলের স্ট্রাকচার পারো না? ফেনলের স্ট্রাকচার হচ্ছে এই যে এই বেনজিনের উপরে একটা হাইড্রোক্সিল দিতে হবে, এটার নাম হচ্ছে ফেনল, মনে থাকবে, এটা ফেনল। তারপরে পানিতে ইথানল দ্রবণীয়তা উৎস সেন, একই প্রশ্নের উত্তর। স্যার আমি একটা কোয়েশ্চেন 3বার করেছি, সিয়াম খান। এখানে আরও অনেক স্টুডেন্ট আছে যারা একটা প্রশ্ন 50 বারও করেছে। একটু বুঝতে হবে যে আমি একটা যখন ব্যাখ্যা দিচ্ছি আমার 3 থেকে 4 মিনিট টাইম লাগছে, এই 3 থেকে 4 মিনিটে কতগুলা কমেন্ট আসছে। স্যার পারমাণবিক শ্বাস কি? রোমানা তারিকে। আচ্ছা, নাম যদি ভুল করে থাকি সরি। তুমি ধাতব বন্ধন পড়েছ? ধাতব বন্ধনে ওই যে ধাতু পরমাণু যখন পাশাপাশি থাকে তখন পজিটিভ পজিটিভ এরা যখন পাশাপাশি থাকে, কারণ এরা তো ইলেকট্রনগুলোকে ছেড়ে দেয়, তো ইলেকট্রন ছেড়ে প্রত্যেকটা অ্যাটম পজিটিভ চার্জে চার্জিত হয়। এই প্রত্যেকটা পজিটিভ চার্জকে বলা হয় অ্যাটমিক কোর বা পারমাণবিক শ্বাস। তুমি ধাতব বন্ধনের চিত্রটা যেখানে দেওয়া আছে তার নিচে একটু ঠান্ডা মাথায় পড়ে দেখো, সেখানে পারমাণবিক শ্বাসের সংজ্ঞা দেওয়া আছে। আব্দুল মান্নান, তুমি যে প্রশ্ন করেছো একটু গুগলে লেখো, অ্যান্সার পেয়ে যাবা। আর যে রাহুল, তুমি একটা সুন্দর কথা বলেছ, হেক্সামিথিলিন ডায়ামিন এবং অ্যাডিবিক অ্যাসিডের সংকেত বইয়ে উল্টা করে দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি ওই যে নাইলনের যে বিক্রিয়াটার মধ্যে বিক্রিয়ক দুইটার নাম যেটা দেওয়া আছে এটা উল্টা হবে, অ্যাডিবিক অ্যাসিড হবে পরেরটা, যেখানে COOH আছে। স্যার অ্যানালার একটু বুঝিয়ে দিবেন? সাইফুল সাইয়ম, অ্যানালার মানে হচ্ছে একটা বিশুদ্ধ যৌগ, অ্যাটলিস্ট যে যৌগটা 99.5% মানে 99.5% বিশুদ্ধ, এই বিশুদ্ধ যৌগটাকে অ্যানালার বলে, একটা নাম। স্যার তাপহারী এবং তাপোৎপাদী বিক্রিয়া লেখচিত্র কি প্রয়োজন আছে? লেখচিত্রটা দেওয়া হয়েছে তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তুমি যদি বুঝে থাকো এটার প্রয়োজন আছে, আর যদি বুঝে না থাকো তাহলে প্রয়োজন নাই। সোডিয়াম, আরেকজন জিজ্ঞেস করেছে, ইয়ামিন খান, সোডিয়াম প্লাস প্লাস আয়ন তৈরি করা যায় না কেন? কে বলেছে যায় না? সোডিয়াম প্লাস প্লাস তো তৈরি করা যাবে। কিভাবে? মানে এসএসসি লেভেলে কেমিস্ট্রিটা হচ্ছে মানে 1,00,000 লিটার পানির তুলনায় 1 ফোঁটা পানি, পুরা কেমিস্ট্রি বইটা 1 ফোঁটা পানির যতটুকু মনে হবে 1,00,000 লিটার পানির তুলনায় পুরো কেমিস্ট্রি বইটা এসএসসি লেভেল হচ্ছে এরকম। কিচ্ছু আলোচনা করা হয়নি, ছোট্ট করে বলা হয়েছে। তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবা তখন একটু ফিল করবা যে কেমিস্ট্রিটা কেমন। আরও অ্যাডভান্স কেমিস্ট্রি তো হচ্ছে আরও বিষয়, কঠিন বিষয়। তবে
এসএসসি লেভেলের এই ফিজিক্স বইটার, সরি কেমিস্ট্রি বইটার কিছু বাদ দিও না। এই যে এখানে যে পেজ আছে না, এই যে 305টা পেজ আছে, এই 305টা পেজের কিছু বাদ দিও না। 2 বছর পরে যদি এই 305টা পেজের কিছু বাদ দিতে হয়, তাহলে ইন্টারমিডিয়েটে উঠে পেজ গুনে শেষ করতে পারবে না। আমি ভয় দেখাচ্ছি না, আমি বাস্তবতা বলছি যে একটু সিরিয়াস হওয়ার জন্য, একটু সিরিয়াস হওয়ার জন্য। এই সোডিয়াম প্লাস হচ্ছে, তোমাদের মনে আছে কি না, আয়নীকরণ শক্তি, ইলেকট্রিক পটেনশিয়াল যে জিনিসটা আছে, সোডিয়াম একটা ইলেকট্রন এমনিই দিয়ে দেয়। তো সোডিয়াম যখন একটা ইলেকট্রন দেয় তখন সোডিয়াম প্লাস হয়, তো তখন ওর ইলেকট্রন কনফিগারেশন 2 8 হয়। তো এখন এখান থেকে সোডিয়াম প্লাস করতে গেলে আরেকটা ইলেকট্রন বাদ দিতে হবে। সেটা সম্ভব, তবে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন। এটাকে আয়নীকরণ পটেনশিয়াল 2 বলে। পরের লেভেলে গেলে তোমরা এটা পড়বা। কি একজন বলেছে 101 নম্বর পেজ, একজন বলেছে 44 পেজ। 101 নম্বর পেজে কি আছে? 101 নম্বর পেজে কি আছে? এই যে আমি তো এটাই বললাম, 101 নম্বর পেজে তো এইটাই আছে, এটাই তো বললাম। দ্রবণীয়তা কেন, পানি মানে পানি কেন পোলার দ্রাবক, এটারই তো ব্যাখ্যা। আয়নিক যৌগ কেন পানিতে দ্রবীভূত হয়, আমি তো তাই বললাম। আরেকজন বলেছে 44 পেজ। 44 পেজে কি আছে? ও আচ্ছা, 44 পেজে আছে বোরের মডেল অনুসারে, বোর পরমাণুর মডেল অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা একটু মজার জিনিস, এটা একটু ম্যাথমেটিক্যাল, কিন্তু এইটার উপর একটা আলাদা টিউটোরিয়াল দেওয়ার প্রয়োজন বোধ করছি। কারণ এটা আমি যখন বোরের পরমাণু মডেল ব্যাখ্যা করেছি, সেখানে আমি বলেছিলাম যে হ্যাঁ, এটার প্রয়োজন আছে যে MVR ইকুয়াল টু NH/2π। জানো তো এগুলো কি? M ইজ দ্য ম্যাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর। তো ইলেকট্রন যেই শক্তি স্তরটাতে থাকবে, যে অরবিটে থাকবে, এখানে হচ্ছে আমার কে শেল, এল শেল, এম শেল, এল শেল, কে এল এম এন শেল। তো এখন এই যদি পরমাণুর নিউক্লিয়াস হয়, তাহলে এটা হচ্ছে কে শেল, এল শেল, এম শেল, এন শেল। তো এখন চতুর্থ শক্তি স্তরে যদি একটা ইলেকট্রন থাকে, তো এই ইলেকট্রনটা যে ঘুরছে, এই ইলেকট্রনের ঘূর্ণন বেগ, তারপরে এই ইলেকট্রনটা যেখান থেকে এখানে আছে, এটার যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হচ্ছে এটা। এন হচ্ছে দ্য নাম্বারস অফ অরবিট, এটা কত নম্বর শেলে আছে? 4 নম্বর শেলে আছে। আর এইচ মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। তুমি দেখো বইয়ে লেখা আছে। 2π তো জানোই। তো এখন কি তাহলে বের করতে হয়? অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে হয়। সো এই ভ্যালুগুলো জানা থাকলে তুমি দেখো 4 নাম্বার শেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত। এই এন এর মান হবে 4, আর এইচ এর মান হচ্ছে 6.634 10⁻34 আই থিঙ্ক। ইয়েস, বসায় দাও, হয়ে যাবে। সহজে বলছি, কিন্তু এটা আসলে এত সহজ না। এটার যে ব্যাকগ্রাউন্ড ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, এটা তখন আমি এখনও এটার উপরে আলাদা করে ভিডিও দিইনি, আই এম সরি ফর দ্যাট। 44 নম্বর পেজের উপরে আমি চেষ্টা করব এই কোয়ারেন্টিন সময়টা শেষ হলে বা এই মহামারীটা আল্লাহর রহমতে শেষ হলে এটা আপলোড করার। আমি অনেক আগে কথা দিয়েছিলাম। স্পর্শ পদ্ধতি কি? শাফায়াত উল ইসলাম, স্পর্শ পদ্ধতি হচ্ছে সালফিউরিক অ্যাসিড উৎপাদন পদ্ধতি। সালফিউরিক অ্যাসিড উৎপাদন পদ্ধতিকে স্পর্শ বলা হয়। আর হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করতে হয়। আচ্ছা, আচ্ছা ফাহিম সর্দার, তুমি বারবার একটা প্রশ্ন করছো যে ফার্মেন্টেশন বা গাজন নিয়ে ব্যাখ্যা করা। এটার আলাদা টিউটোরিয়াল লাগবে, কারণ গাজন প্রক্রিয়াটা হচ্ছে মানে এটা পচানো হয় এটা এখানে, এবং এখানে যে অ্যালকোহল প্রস্তুতির সাথে এটাকে একটু আলাদা ব্যাখ্যা করতে হবে। আমি পরে ভিডিওটা আপলোড করব। ইমরান নাজির, তুমি প্রশ্ন করেছো পরিবর্তনশীল যোজনী কি? আমি ভিডিও আপলোড করেছি,
এবং এটার সাথে একটা মজার বিষয় হচ্ছে যোজনী 4 ধরনের হয়: সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, পরিবর্তনশীল যোজনী আর সর্বোচ্চ যোজনী। একটু কমনলি তোমাকে চিন্তা করতে বলি, ফসফরাসের যোজনী 2টা, 3 আর 5। সালফারের দেখো 2, 4, 6, 8, 4টা যোজনী সম্ভব। যদি কোনো মৌলের একাধিক যোজনী থাকে তবে তাকে পরিবর্তনশীল যোজনী বলে। এবং এই পরিবর্তনশীল যোজনীর মধ্যে সবচেয়ে বেশি যেই যোজনীটা, এটার নাম হচ্ছে সক্রিয় যোজনী। আর আমি যদি একটা যৌগ চিন্তা করি ক্লোরাইড, যেখানে বোঝাই যাচ্ছে যে ফসফরাসের যোজনী 3 ব্যবহৃত হয়েছে, এই 3 হচ্ছে সক্রিয় যোজনী। আর আমি জানি ফসফরাসের সর্বোচ্চ 5, এখন মাইনাস করলে পাবো 2, এই 2 হচ্ছে সুপ্ত যোজনী। সুতরাং কোনো মৌলের যদি একাধিক যোজনী থাকে তবে তাকে সক্রিয় যোজনী বলা, পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেই যোজনীটা কোনো মৌলে ব্যবহৃত হবে কোনো যৌগে, সেটা সক্রিয়। সর্বোচ্চ থেকে সক্রিয় মাইনাস করলে পাওয়া যাবে সুপ্ত যোজনী। ঠিক আছে? আদ্রিতা তনু, নিরোধক কি? তুমি আবারও সম্ভবত বইটা পড়ো নাই। সালফিউরিক অ্যাসিড হচ্ছে নিরোধক। যে যৌগ অন্য যৌগ থেকে পানি শোষণ করে নেয় সেটা হচ্ছে নিরোধক। ঠিক আছে? বা ডিহাইড্রেটিং এজেন্ট। কৌণিক ভরবেগ কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটাই কৌণিক ভরবেগ মানে হচ্ছে একটা ইলেকট্রন যখন ঘুরতে থাকে একটা বৃত্তাকার পথে, তখন প্রত্যেক মোমেন্টে, আসলে এটা আমি আসলে টিউটোরিয়াল আপলোড করে তোমাদের বোঝাবো। এটা আসলে এই মুহূর্তে শর্টলি আমি বলতে পারছি না, কারণ একটা কিছু থাকে যে এটা এক্সপ্লেন করার জন্য আমার কতক্ষণ সময় লাগবে। যদি আমার মনে হচ্ছে এখন যেটা বেশি সময় লাগবে, আমি রেখে দিচ্ছি, এটা টিউটোরিয়ালে তোমাদের আপলোড করে দেবো ইনশাল্লাহ। ধীমান বিশ্বাস, আমি উত্তর দিয়েছি সুপ্ত যোজনীর। কোয়ান্টাম নাম্বার, এফ ফারদিন, কোয়ান্টাম নাম্বার কি? তুমি একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখো, কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমার একটা আলাদা টিউটোরিয়াল আছে শুধু কোয়ান্টাম সংখ্যা দিয়ে, একটু দেখে নিও। সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমি ব্যাখ্যা দিয়েছি ওই টিউটোরিয়ালটাতে। ওকে, অনিয়নে কি অ্যাসিড থাকে? নূরজাহান শহীদ, তুমি নিঃসন্দেহে পড়েছ যে পেঁয়াজ কাটলে চোখে পানি আসে। অ্যাসিড আসলে পেঁয়াজের মধ্যে না, অ্যাসিডটা তৈরি হয় আমার চোখে যদি পেঁয়াজের সালফার ডাইঅক্সাইড যেটা থাকে, সালফার যৌগ, সালফার ডাইঅক্সাইড পেঁয়াজে, এটা যখন আমার চোখের পানির সাথে যুক্ত হবে তখন সালফিউরাস অ্যাসিড হবে, সালফিউরাস অ্যাসিড, H2SO3। এই কারণে চোখ জ্বলে, কারণ এই অ্যাসিডটা চোখে এসে উৎপন্ন হয় যখন পেঁয়াজ কাটা হয়। ঠিক আছে স্যার? গ্রিগনার্ড বিকারক, দেলোয়ার হোসেন, আবার ইন্টারমিডিয়েটে যাইতে হবে। গ্রিগনার্ড বিকারক বলতে এটা ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রির পার্ট। ওকে, কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ পিএইচ? শম্পা, তুমি মনে হয় পিএইচ এর উপর আমার যে টিউটোরিয়াল আছে এটা দেখো নাই। আমি দিয়ে রেখেছি, পিএইচ মানে হচ্ছে দ্য পাওয়ার অফ হাইড্রোজেন। এটার এক্সপ্লানেশনটা হচ্ছে -log(H+). তুমি পিএইচ এর মান কিভাবে নির্ণয় করতে হয় এটার টিউটোরিয়াল আছে ইউটিউবে। তুমি এখন যেটা জানতে চাচ্ছ এটা অলরেডি ইউটিউবে আছে, একটু খুঁজে দেখো। হাইড্রোজেন কিভাবে 2-এর নিয়ম অনুসরণ করে? হাইড্রোজেন কেন 2-এর নিয়ম অনুসরণ করবে না? হাইড্রোজেন নিজেই তো ওর সাথে যখন আরেকটা হাইড্রোজেনকে যুক্ত করে তখন এখানে 2টা ইলেকট্রন কি একসাথে যুক্ত থাকে না? ইলেকট্রন শেয়ার যখন করে, তো এখানেই তো 2টা ইলেকট্রন হয়ে এসে যুক্ত আছে। সো এটাই তো 2-এর নিয়ম, এটাকে বলা হয় ডুয়েট রুল।
দুইয়ের নিয়ম বা ডুয়েট রুল আর একটা হচ্ছে অক্টেট রুল। যখনই কোনো সমযোজী যৌগে কোনো মৌলগুলো যুক্ত হয় তখন তারা জোড়ায় জোড়ায় ইলেকট্রনটাকে শেয়ার করে। এটাই হচ্ছে দুইয়ের নিয়ম। কি নিউল্যান্ডের অষ্টক সূত্র উদাহরণ সহ বুঝান। কি অর্ডার রে বাবা। সুবর্ণদেব, আমি চতুর্থ অধ্যায় যখন পর্যায় সারণী বলেছি সেখানে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা বলেছি, ডোব্রেইনারের ত্রয়ী সূত্র বলেছি, মেন্ডেলের আধুনিক পর্যায় সূত্র আমি বলেছি। একটু টিউটোরিয়ালটা দেখো। শেখ তাহসিন নিবির, I have explained empirical formula. I have uploaded a total video series on English version. Search on the YouTube. The empirical formula. If you write on the search box of your YouTube, empirical formula plus Fahad sir, you will have my tutorials. These are all in English version. HSC ক্লাস আর করাবেন কি সাকিব হাসান? জি, আল্লাহ যদি বাঁচায় রাখে এই করোনার পরে আমি এইচএসসির বায়োলজির যে টিউটোরিয়ালগুলো আছে সেটা আপলোড করব। একটু বলে দিই, এইচএসসি জুলজির 10ম অধ্যায়, সেটা হচ্ছে প্রতিরক্ষা, ইমিউনিটি, সেটা নিয়ে আমি ভিডিও আপলোড করব। ইমিউনিটি ভিডিও আপলোড করব। এটা শেষ করার পরে বোটানির চ্যাপ্টারগুলো বাকি আছে, শৈবাল ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তারপরে হচ্ছে আবৃতবীজী এবং গুপ্তবীজী, এই 3টা অধ্যায় আগে আপলোড করব। আর বাকিগুলো আমি অলরেডি আপলোড করেছি, তবে লাস্ট 2টা চ্যাপ্টার এখনও বাকি। বোটানি বাকি আছে, কিন্তু জুলজি, ইন্টারমিডিয়েটের জুলজি বইয়ের হিউম্যান বডি আমি এখন পর্যন্ত অলমোস্ট ইন্টারের সিলেবাস অনুসারে 90% আপলোড করেছি। পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, কঙ্কালতন্ত্র, মানব জীবনের ধারাবাহিকতা এবং হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম বা হরমোন নিয়ে আলাপ, এবং শেষে আমি ডেফিনেটলি ওই যে চোখ, কান, নাক এগুলো নিয়ে আলাপ করেছি। দিল মোহাম্মদ, টলেন বিকারক, ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখো টলেন রিয়েজেন্ট, আমার নামটা দিয়ে তুমি টলেন রিয়েজেন্টের উপর আমার টিউটোরিয়াল পাবা। আমি ব্যাখ্যা করেছি ক্ষারীয় সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণকে টলেন বিকারক বলে, আর টলেন বিকারককে ব্যবহার করা হয় অ্যালডিহাইড শনাক্তকরণে। অ্যালডিহাইডের সাথে টলেন বিকারক যখন বিক্রিয়া করে তখন সিলভার এর অদক্ষেপ পড়ে, সিলভারের অদক্ষেপ পড়ে। মানে প্রশ্নগুলো দেখে আমার মাঝে মাঝে মনে হয় যে 2 ধরনের স্টুডেন্ট। একটা হচ্ছে যে ওই যে আমি এর আগের বার বলেছি, হয়তো অনেকেই চেষ্টা না করে প্রশ্ন করছে অথবা না বুঝেই প্রশ্ন করছে। এই যে সহজ সহজ বিষয়গুলা, আচ্ছা, অনেকে আবার অ্যাংরি রিয়াক্টও দিচ্ছে। ওকে, সল্ট হারভেস্টিং, হাসিব, সল্ট হারভেস্টিং হচ্ছে সহজ একটা জিনিস। তুমি 12 নম্বর চ্যাপ্টারটা আছে না কেমিস্ট্রির, সেখানে প্রথম দিকে লেখাই আছে যে লবণ চাষিরা যে প্রক্রিয়ায় লবণ চাষ করে সেটাই হচ্ছে সল্ট হারভেস্টিং। লবণ চাষিরা যেভাবে করে। অদক্ষেপণ বিক্রিয়া কিভাবে শনাক্ত করব? যে বিক্রিয়ায় অদক্ষিপ্ত হবে, যে বিক্রিয়ায় তোমাদের মনে আছে না সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া হয়, এটা তো বইয়ের মধ্যে আছে। অদক্ষেপণ বিক্রিয়া শনাক্ত করবা হচ্ছে যে বিক্রিয়ায় কোনো কিছু অদক্ষিপ্ত হবে, প্রিসিপিটেশন। সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড, এখানে এই যে সিলভার ক্লোরাইডের যে একটা অদক্ষেপ পড়বে প্লাস সোডিয়াম নাইট্রেট, তুমি যদি বালি আর পানিকে মিশাও এবং নাড়া দাও, একটু পরে বালি যেমন নিচে পড়লে তুমি দেখবা অদক্ষেপণ বিক্রিয়াটা হচ্ছে এরকম। যখন কোনো কিছু অদক্ষিপ্ত হবে তখন তুমি দেখবা। রিয়ন খান, পেজ 72 নিয়ে সবাই বলছে। পেজ 72-এ কি আছে? আমি কি এটার কথা বলছি? পেজ 72-এ কি আছে?
এই যে তুমি পেজ 72-73-এর কথা বলছো, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীকরণ শক্তি, এই তিনটার আলাদা আলাদা টিউটোরিয়াল আমি দিয়েছি। তুমি একটু ইউটিউবে দেখো, পর্যায় সারণী নামে আমার এই চ্যানেলের প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে পর্যায় সারণী, আমি আলাদা একটা টিউটোরিয়াল প্লেলিস্ট দিয়েছি। ওই প্লেলিস্টে পর্যায় সারণী আছে, সেই পর্যায় সারণীর নিচে গিয়ে দেখো, লেখা আছে তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ পটেনশিয়াল। সেখানে দেখো আমি সব ব্যাখ্যা দিয়েছি। ফসফরাস পেন্টাক্লোরাইডে কয়টি মুক্তজোড় ইলেকট্রন থাকে? এটা কেমন প্রশ্ন? ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5, তুমি খেয়াল করো, ফসফরাসের মধ্যে হচ্ছে, আমি সঠিকভাবে রাখাচ্ছি না, 5টা ইলেকট্রন থাকে, তাই না? 5টা। তো এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন থাকে। তো প্রত্যেকটা ক্লোরিনের মধ্যে কিন্তু এই 5টা মানে বন্ধন জোড় ইলেকট্রন থাকবে, এটা কনফার্ম। মানে বন্ধন জোড় ইলেকট্রন 5টা। ফসফরাস পেন্টাক্লোরাইডের মধ্যে বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে 5টা, আর লোন পেয়ার মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে ওর কত, 7 না? তো ওর যদি 7 হয় ক্লোরিনের, তাহলে বাইরে কয়টা আছে? 6টা। তার মানে এইখানে 3টা মুক্ত আছে, তাহলে এইখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, তাহলে 15টা ইলেকট্রন, 15টা মুক্ত জোড় ইলেকট্রন, মানে টোটাল 30টা ইলেকট্রন। ক্লিয়ার? ক্লোরিনের বাইরে কয়টা? 7টা। তার মধ্যে ক্লোরিনের একটা দিয়ে আরেকটা ফসফরাসের সাথে অ্যাড হয়েছে। সুতরাং এই ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে 15টা মুক্তজোড় ইলেকট্রন থাকে, আর বন্ড পেয়ার বা বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে 5টা। ঠিক আছে? হাসিনা আক্তার জায়মান অক্সিজেন নিয়ে বলেছি আমি। Sheikh Tahsin Nibir, I already explained that why oxidation and reduction is a spontaneous process. English version আপলোড করেছি আমি ভিডিও, একটু খুঁজে দেখো। স্যার ডাইমিথাইল ইথার কি? ডাইমিথাইল ইথার, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। ইথার মানে হচ্ছে একটা অক্সিজেন মৌলের দুই পাশে 2টা মিথাইল থাকবে। সুতরাং 2টা মিথাইল যদি একটা ইথারকে কেন্দ্র করে থাকে, এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। এমডি জুনায়েদ, পারমাণবিক শ্বাস ধাতব বন্ধনে আছে, আমি একটু আগে ব্যাখ্যা করেছি, তুমি হয়তো মিস করেছো, একটু দেখে নিও। পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর আমি বলেছি। স্যার ডেরলিন কি? ডেরলিন পরনে, ডেরলিন কি? অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে একসাথে করলে, মানে ডেরলিন হচ্ছে পলিমার, অ্যালডিহাইড একসাথে যুক্ত করলে এটা পাওয়া যায়। হোয়াট ইজ দ্য সিম্বল অফ বেনজিন সালফোনিক অ্যাসিড, পেজ এসএসসি? এ ফারদিন কি? সাফায়াতুল ইসলাম, লরাইল অ্যালকোহল মানে হচ্ছে 12 কার্বনের অ্যালকোহল। লরাইল 12 কার্বনের অ্যালকোহলকে লরাইল বলে। এই যে এটা হচ্ছে লরাইল অ্যালকোহল। কেন? 1 কার্বন, এই যে 10, আর এই যে 1, 10 1 11 আর 1 12, 12 কার্বনের অ্যালকোহলকে লরাইল অ্যালকোহল বলে। মনে থাকবে। শাহনাজ পারভিন, কি বিশাল প্রশ্ন, 1 মিনিট একটু দেখে নিই। জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এটা হয়েছে, এখানে আর কিভাবে এটা সালফার ডাইঅক্সাইড হবে? স্যার অদক্ষেপণ বিক্রিয়ায় কিভাবে বুঝবো কোন বিক্রিয়ায় কোন পদার্থটির অদক্ষেপ পড়বে? আচ্ছা, তোমরা যদি চিড়িয়াখানায় যাও তাহলে কিভাবে বোঝো যে এটা বাঘ আর এটা সিংহ? একটু চিন্তা করতে হবে। চিড়িয়াখানা আমরা গেলে আমরা যেমন বুঝি এটা বাঘ আর এটা সিংহ আর এটা হাতি, ঠিক ওইরকমভাবে বিক্রিয়া করতে করতে মনে হয়ে যাবে যে সিলভার ক্লোরাইড এটা অদক্ষিপ্ত হবে, সোডিয়াম নাইট্রেট এটা অদক্ষিপ্ত হবে না, H2SO4 এটা অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা ক্ষার। প্র্যাকটিস করতে করতে হবে। আচ্ছা, এখানে
স্যার বই করার বিকল্প নেই, লাইভে সব কিছু সম্ভব না। ইমন মাহমুদ, তুমি একদম আমার মনের কথাটা বলেছ। কিন্তু আমাদের স্টুডেন্টদের ভিতরে অনেকেই আছে, বাস্তবতাটা এমন, 1 মিনিট বলে নেই, তারা মোবাইলে এমবি হিসাব করে কিনতে হয়। তো একটা স্টুডেন্ট যার মানে আর্থিক অবস্থাটা খুব একটা ভালো না, কিন্তু তারপরও তার ইচ্ছা আছে, তো তখন সে 500 MB বা 1 GB একটা প্যাকেজ কেনে। ওই প্যাকেজটাকে তার হিসাব করে খরচ করতে হয়। যখন হিসাব করে খরচ করে, ফেসবুকটা হচ্ছে খুব অ্যাভেলেবেল। তো যখন আমি একটা মানে ফেসবুকে একটা ঘোষণা দিই যে আজকে লাইভে থাকবে, তখন ওর চিন্তা থাকে যে ওই লাইভে ওই এমবিটুকু খরচ করে আমার প্রবলেমটা সলভ করা যায় কিনা। এটা আমি বুঝি, কিন্তু ওর কাছে এটা শিওর না যে আমি জানি যে ও যে প্রশ্নটা করবে সেই প্রশ্নের ব্যাখ্যা দিতে 25 থেকে 30 মিনিট লাগতে পারে, যেটা ফেসবুক লাইভে এসে ব্যাখ্যা করা সম্ভব আমি যদি টপিক ওয়াইজ যেতাম। কিভাবে সম্ভব? আমি তো ফেসবুক লাইভে কম আসি, কিন্তু ধরো আমি যদি বলতাম যে আজকে শুধু কেমিস্ট্রির 3rd চ্যাপ্টার নিয়ে আলাপ করব এবং 2 ঘন্টা ফেসবুক লাইভ, তাহলে আমি ওই 2 ঘন্টায় 3rd চ্যাপ্টারের সব ব্যাখ্যা করতাম এবং স্টুডেন্ট যারা 2 ঘন্টা ধরে ফেসবুক লাইভটা দেখতো ওদের কিছু বাদ থাকতো না। কিন্তু আমি তো ফেসবুক লাইভে কমফোর্টেবল না, আমি ইউটিউবে সব ভিডিও দিয়েছি। এই কারণে স্টুডেন্টদের মধ্যে একটা ডিমান্ডের ভ্যারিয়েশন থাকে। আই আন্ডারস্ট্যান্ড। স্যার বেয়ার পরীক্ষা কি? মিতা, তুমি মনে হয় ওই যে জৈব যৌগের মধ্যে সম্পৃক্ততার পরীক্ষাটা পড়ো নাই। তুমি জৈব যৌগে একটু খেয়াল করে দেখো, আমি একটা আপলোড করে দিয়েছি। বেয়ার পরীক্ষা হচ্ছে মানে অ্যালকেন সম্পৃক্ত আর অ্যালকিন অসম্পৃক্ত, এটার একটা ব্যাখ্যা। কিভাবে? অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, হ্যাঁ, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, আর অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে। তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তো এটা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে সম্পৃক্ত। আর কার্বন কার্বন যদি ডাবল বন্ড হয়, এটা হচ্ছে অসম্পৃক্ত। কেন? কারণ এই যে বন্ডটা, এই বন্ডটাকে ভাঙা যাবে, কিন্তু ভাঙলে এটা অন্য যৌগ উৎপন্ন হবে। কিন্তু এইটাতে একটা বন্ড ভাঙলেও আরেকটা যৌগ অ্যাড হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো যখন আমরা মানে এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, বেয়ার পরীক্ষা এটা উৎপন্ন হয়। একটু দেখে নিও, তোমাদের বই আছে যে ইথিলিনের সাথে পানি এবং হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ একটা জারক দিতে হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তখন দিলে কি হবে? ওই যে CH2 ডাবল বন্ড CH2 প্লাস ওয়াটার, আর এই যে একটা জায়মান অক্সিজেন, এটা দিবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এখানে থাকবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তখন এই যৌগটা, এই যে এটা উৎপন্ন হবে। এটার নাম হচ্ছে ডাইহাইড্রক্সি ইথিন, অথবা এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। তো এই যৌগ যে উৎপন্ন হলো, এটা প্রমাণ করে যে এই বন্ধনটা ভাঙা যায়। এখানে একটা পাই বন্ধন আছে, এটা ভেঙে একটা নতুন যৌগ হয়েছে, কিন্তু কার্বনের সংখ্যার চেঞ্জ হয় নাই। সুতরাং এই বিক্রিয়া প্রমাণ করে অ্যালকিন একটা অসম্পৃক্ত যৌগ। কিন্তু এটা যদি অ্যালকেনের সাথে করা হইতো, তাহলে এই বিক্রিয়াটা হইতো না, কারণ এটা আসলে পসিবল না। ক্লিয়ার? স্যার প্রলং কি? মুস্তাফা সিয়াম সিয়াম প্রলং হচ্ছে জিঙ্ক ধাতু নিষ্কাশন করার সময় যে একটা মানে একটা ওই যে এটাকে কি বলে, মাটির তৈরি একটা আগুনের পাত্র, যেখানে হচ্ছে জিঙ্ক সালফাইড মানে জিঙ্ক ব্লেন্ডকে পোড়ানো হয় এবং সেখান থেকে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়। জিঙ্কটাকে যেই জায়গাতে রাখা হয় প্রলং, ওইটার নাম হচ্ছে প্রলং। স্যার কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না, কারণ অ্যালুমিনিয়াম একটা অধিক শক্তিশালী, অধিক মানে মোর রিঅ্যাক্টিভ মেটাল।
অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে বা বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে হয়, এবং এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক থাকে 2050°C, যেটা কমানোর জন্য ক্রায়োলাইট যুক্ত করতে হয়। ক্রায়োলাইট হচ্ছে Na3Al(F6) Na3Al(F6) বা সোডিয়াম হেক্সাফ্লুরোঅ্যালুমিনেট সেখানে আছে। কোভ্যালেন্ট বন্ড, মাসুম পড়ো নাই তুমি? কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে সমযোজী যৌগ। একটু মনোযোগ দিয়ে সমযোজী যৌগ সম্পর্কে বইয়ে যতটুকু লেখা আছে একটু পড়ো। না না পারলে এরপর টিউটোরিয়াল দেখো, টিউটোরিয়াল দেখতে হবে তা না, না পারলে। 194 পেজটা একটু বলেন, 194 পেজে কি আছে? 194 পেজে কি আছে? লবণ সেতুর ব্যবহার আমি বলেছি। এই অধ্যায় যখন আমি আপলোড করেছি চ্যাপ্টার 8 রসায়ন ও শক্তি, এই অধ্যায়টা একটু খেয়াল করে দেখো। লবণ সেতুর ব্যবহার তুমি যদি একটু, যে প্রশ্ন করেছে এখানে নামটা কি জানি না, চলে গেছে, এমডি ফাহাদ বাবা। আচ্ছা, এই 194 পেজটা তুমি একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখো, সল্ট ব্রিজ ফাহাদ স্যার, একটু লিখে সার্চ দিও। টিউটোরিয়াল না পেলে আমাকে তুমি জানিও। কি স্যার গাইডটা একটু ও মা, আচ্ছা, ইলেকট্রোলাইটিক সেল আর গ্যালভানিক সেলের পার্থক্য, শামিমা আক্তার, আমি আপলোড করেছি এটা। আপনি যদি একটু সার্চ দিয়ে দেখেন, আমি জানি না এটা মানে কে মানে কোয়েশ্চেন করছেন। গ্যালভানিক সেল, ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইসিস, একটু সার্চ দিয়ে আমার নামটা দিয়ে একটা সার্চ দিয়ে আপনি পাবেন। ওকে স্যার, নিজে পড়ে প্রশ্ন করলে তার অ্যান্সার বোঝা যায়, কারেক্ট। হাসিব, ভিউ কমে যাচ্ছে কি কমে যাচ্ছে না এটা আমি কখনোই ভাবি না, এটা নিয়ে আমি কখনো চিন্তাও করি না। সুতরাং এই ধরনের চিন্তা থাকলে আমার ফেসবুক লাইভে আসার প্রয়োজন নাই, কাইন্ডলি। মানে কিছু মানুষ থাকে ভিউয়ের চিন্তা করে, ভিউ দিয়ে কি হবে, আর ভিউয়ের পড়াশোনা করেই বা কি হবে? এই জিপিএ 5 হচ্ছে কাগজে কলমে থাকবে, মনের ভিতরে তো মানবিকতা তৈরি হবে না। এই যে এখন পৃথিবী একটা সংকটের মধ্যে পড়েছে, মানবিকতা কি এখন বোঝা যাচ্ছে। এই ভিউ আর লাইক শেয়ার দিয়ে কিছু হয় না। যেটা ভালো পড়া সেটা স্টুডেন্ট খুঁজে নিবে, আর যারা অ্যাকচুয়ালি জীবনে ভালো করবে তারা আসলে কষ্ট করে পরিশ্রম করে ভালো করবে। এটা নিয়ে আমার সন্দেহ নাই, এটা নিয়ে আমি ভাবিও না। ধাতু বিশুদ্ধকরণ কি? ধাতু বিশুদ্ধকরণ হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া ধাতুটা বিশুদ্ধ করতে হয়। এটাকে মেটাল, ধাতু নিষ্কাশন হচ্ছে একটা মেটাল এক্সট্রাকশন, আর ধাতু বিশুদ্ধকরণ মানে হচ্ছে মেটাল পিউরিফিকেশন। পিউরিফিকেশন করার জন্য আলাদা পদ্ধতি আছে, একটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। হ্যাঁ, ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে ধাতু বিশুদ্ধ করা যায়, যেমন কপার বিশুদ্ধকরণ। কপার বিশুদ্ধকরণের প্রক্রিয়াটা বইয়ের মধ্যে আছে, একটু দেখে নিও। আরিফা আক্তার মিশু, থ্যাংক ইউ, গুড টু সি ইউ টু ইন মাই ফেসবুক লাইভ। স্যার 268 পেজ, কি আছে 268 পেজে? 268 পেজে কি আছে? এটা আমি ব্যাখ্যা করেছি। 268 পেজে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে যে কি, আমি আলাদা করে টিউটোরিয়াল দিয়েছি। এটা তুমি একটু ইউটিউবে দেখো যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যেমন এটাকে যদি আমি এইভাবে বলি, এটা তো এখানে হচ্ছে একটা চাক্রিক যৌগ আছে, তাই না? তো এখন এখানে যদি হয় H2, এটা হচ্ছে কি? সাইক্লোপ্রোপেন, একটা চাক্রিক, তাহলে এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। আর আমি যদি এরকম চিন্তা করি, এরকম, তাহলে এটা এখানে হচ্ছে সাইক্লোবিউটেন। সো বিউটেন মানে এখানে যদি CH2 থাকে, এটা সমতলীয় চাক্রিক যৌগ, কিন্তু এটা সিঙ্গেল বন্ড, একক বন্ধন।
তাই এটা হচ্ছে চাক্রিক। আর তুমি যদি আরও ব্যাখ্যা চাও, আমার ইউটিউবে ভিডিও আছে, একটু দেখো। অ্যারোমেটিক যৌগ লিখে বা এসএসসি অর্গানিক কেমিস্ট্রির যে প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টের মধ্যে আছে ভিডিওগুলো। কি? হ্যাঁ, আমি আসলে সালফানাইড চুমকি চৌধুরী স্যার, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি? ফাতেমা সরকার, আমি বলেছি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি, আমি ব্যাখ্যাও দিয়েছি, একটু তুমি দেখো। আচ্ছা, 267 পেজ, কি 267 পেজে, 267 পেজে, হ্যাঁ এ তো সোজা জিনিস, এটা 267 পেজ, কি এমন কঠিন আছে এখানে? নাম বলেছে হাইড্রোকার্বন, মুক্ত শিকল, বদ্ধ শিকল, কোনটা হচ্ছে ওপেন চেইন, কোনটা ক্লোজ চেইন, কোনটা অ্যালিফ্যাটিক, কোনটা অ্যারোমেটিক। এটা হচ্ছে একটা প্রাইমারি লেভেলের পড়া, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে পারা যায়। আমি ব্যাখ্যাও করেছি। তারপর হচ্ছে স্যার কেমিক্যাল ফর্মুলা কম্পাউন্ডস প্লিজ একটু বলেন। কেমিক্যাল ফর্মুলা অফ কম্পাউন্ডস, থর হিরো। বাবা, তুমি একটু কষ্ট করে ইউটিউবে একটু লেখো এখন যে কেমিক্যাল কম্পাউন্ডস অর কেমিক্যাল ফর্মুলা ফাহাদ স্যার, তুমি টিউটোরিয়াল পাবা। আমি অলরেডি এগুলো দিয়ে রেখেছি। স্যার ইন্টারের ভিডিও নিয়ে কবে আসবেন? আমি জানিয়ে দিব। 186 পেজ, তামান্না কি বলেছে? 186 পেজে, 186 পেজে আছে কি আছে? ক্যাটন এবং অ্যানায়নের ঘনমাত্রা। আমি বলেছি অলরেডি এটা, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, এটা একটু মজার জিনিস, আমি অলরেডি বলেছি, তুমি আবারও জিজ্ঞেস করলা যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটা তড়িৎ বিশ্লেষণ, এখানে হচ্ছে ইলেকট্রোলাইট থাকে, তাই না? আর এখানে হচ্ছে অ্যানোড ক্যাথোড থাকে, তাই তো? তো এখন ওই ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে পজিটিভের সাথে যেটা যুক্ত থাকে, এটার নাম হচ্ছে অ্যানোড, এটা মাথায় রাখতে হবে। আর নেগেটিভের সাথে যেটা যুক্ত থাকে, এটার নাম হচ্ছে ক্যাথোড। তো এখন এখানে যে ইলেকট্রোলাইট থাকবে, সামথিং লাইক প্লাস মাইনাস, তো এই প্লাস যেটা, সেটা যাবে ক্যাথোডে, এটা কনফার্ম, মাইনাসটা যাবে অ্যানোডে। কিন্তু যদি এখানে অন্য ক্যাটায়ন বা অ্যানায়ন থাকতো, এটা ক্যাটায়ন আর এটা অ্যানায়ন, যদি একাধিক ক্যাটায়ন থাকে তাহলে কি হবে? তাইলে তিনটা জিনিসের উপরে ডিপেন্ডেন্সি থাকবে। নাম্বার 1, একটা বিক্রিয়া সিরিজ আছে, তোমরা দেখো যে কোন আয়নটার পরে কোন আয়ন, যেটা নিচে আছে সেটা আগে যাবে, যেটা নিচে আছে সেটা আগে যাবে। আর তড়িৎদ্বারের প্রকৃতির উপর নির্ভর করে, তড়িৎদ্বার যদি প্লাটিনাম ব্যবহার করা হয় তাহলে এক ঘটনা ঘটবে, যদি মার্কারি ব্যবহার করা হয় তাহলে আরেক ঘটনা ঘটবে। 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে এই দুইটা ক্যাটায়নের মধ্যে যার ঘনত্ব বেশি থাকবে সে আগে জারিত বা বিজারিত হবে। স্যার ভিনেগারের ব্যাপারে, আচ্ছা অলরেডি 1:45 বেজে গেছে, 297 পেজ। আমি এগুলো আলাদা করব ফারদিন, আমি আলাদা করে অ্যান্সার দিব। স্যার টলুইনের সংকেত কি? এগুলা সহজ জিনিস। টলুইনের সংকেত হচ্ছে বেনজিন, এই বেনজিনের উপরে একটা মিথাইল গ্রুপ, এটা হচ্ছে টলুইন। টলুইন মনে থাকবে? আচ্ছা, এটা টলুইন। এরপর হচ্ছে সোডিয়াম বেনজোয়েটের সংকেত বইয়ে আছে। স্যার রোজা আছেন কি না আরাফাত? হ্যাঁ, আমি রোজা আছি, রোজা রাখি এবং রোজা রাখার চেষ্টা করি, রোজা না ভাঙার চেষ্টা করি। ভ্যান্ডার ওয়াল শক্তি পাই বন্ধন কি? ফাহিম, তুমি সমযোজী যৌগ পড়ো নাই, তুমি আমার সমযোজী যৌগের বা রাসায়নিক বন্ধনের টিউটোরিয়ালটা দেখো, সেখানে ভ্যান্ডার ওয়ালস যে একটা দুর্বল বন্ধন, এটা আমি ব্যাখ্যা করেছি। স্যার অস্বাভাবিক ইলেকট্রন বিন্যাস নিয়ে কিছু বললে ভালো হতো। স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস নিয়ে কুল পাচ্ছি না। অস্বাভাবিক ইলেকট্রন বিন্যাস না, এটা হচ্ছে উত্তেজিত অবস্থায় মৌলের ইলেকট্রন বিন্যাস। তোমাদের বলেছিলাম যে
উত্তেজিত অবস্থায় মৌলের ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা আমি দিয়েছি যে উত্তেজিত মৌল যখন মানে এটা সাধারণত ফসফরাস দিয়ে ব্যাখ্যা করা যায়। ফসফরাসের হচ্ছে 15, তাই না? 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, স্বাভাবিক, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যদি উত্তেজিত করা হয় তাহলে ইলেকট্রনটা লাফ দিয়ে আরেক দিকে চলে যায়। যখন এই 3s 3p এই 3d-তে আসে 1 2 3 4 5 1 2, এই যে এখানে 3p-তে 3টা আছে না, 3s-এ 2টা ছিল, এই 2টা থাকার কারণে এর যোজনী প্রথমে ছিল 3। যখন উত্তেজিত করা হবে এটা একটা লাফ দিয়ে এখানে চলে আসবে, তখন বিজোড় ইলেকট্রনের সংখ্যা হবে 5। তখন ও পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আমি আলাদা টিউটোরিয়াল দিয়েছি উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাস, এটা লিখে সার্চ দিও। আমি এইটা ব্যাখ্যা করেছি, সালফার ব্যাখ্যা করেছি, নাইট্রোজেন ব্যাখ্যা করেছি। আচ্ছা, অরবিটাল দিব। আচ্ছা, চুমকি চৌধুরী, আমি এটার অ্যান্সার দিব তোমাকে। মাজিদ, ওয়েলকাম। রিয়ন, অরবিটাল হচ্ছে অরবিটের মধ্যে বা শক্তি স্তরের মধ্যে এমন একটা জায়গা যেখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটা হচ্ছে অরবিটাল। আচ্ছা, শ্রাবণ দত্ত, 36 বার কোয়েশ্চেন করার প্রয়োজন নাই। ওয়েট, তুমি যেটা চাচ্ছ সেটা আমি আমার সুবিধা মতো দেওয়ার চেষ্টা করবো, অথবা তুমি তোমার মতো খুঁজে নিবে। আমি কোয়েশ্চেনটা দেখে আমি তোমাকে অ্যান্সার দেব। আমি বলেছি যে এখানে অনেকে প্রশ্ন করছে, অনেকের প্রশ্নটা স্কিপ করে যাচ্ছি আমি। ওকে, তাহলে প্রশ্নর অ্যারোমেটিক হাইড্রোকার্বন বিষয়টা বুঝিয়ে দেন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটাও আমি আলাপ করেছি। আমি একটু বলে নেই, আমি লাইভটা শেষ করব এখন। লাইভটা শেষ করার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে তোমরা এখন 250 জন যুক্ত আছো। এই 250 জন সহ যারা আগে যুক্ত ছিলে, যারা উত্তর পাও নাই, যারা রাগ করেছে, অভিমান করেছে, তাদের উদ্দেশ্যে বলছি। প্রথমত, তুমি যেটা বোঝো নাই সেটা কেন বোঝো নাই সেটা চিন্তা করতে হবে। তোমার কাছে যদি মনে হয় যে তুমি যেটা বোঝো নাই সেটা তোমাকে বোঝায় দেওয়ার জন্য পৃথিবীতে কেউ বাধ্য, তাহলে তুমি সবচেয়ে বড় ভুল করবা। তুমি যেটা বোঝো নাই সেটা বোঝার জন্য একমাত্র তুমি বাধ্য। কোনো টিচার যদি তোমাকে হেল্প করে, দ্যাট ইজ দ্য গ্রেটফুলনেস। সেকেন্ড, যারা প্রশ্নের উত্তর পাও নাই তাদেরকে আমি চেষ্টা করব এই লাইভ ক্লাসের শেষে ইন্ডিভিজুয়ালি কমেন্টের অ্যান্সার দিয়ে ক্লিয়ার করার। এবং তোমরা জানো যে আমি আগামীকালকে আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ 11:30টায় আবার আসবো বায়োলজি নিয়ে। তোমাদের বায়োলজিতে যত ধরনের প্রবলেম আছে, আবার অনেকে বলবে স্যার আপনি তো বলেন যত ধরনের প্রবলেম আছে তা নিয়ে আসতে, কিন্তু আমি তো প্রশ্ন করলে উত্তর পাই না। ইউর রিয়েলি রাইট। কারণ হচ্ছে পৃথিবীতে সব কিছুর একটা লিমিটেশন থাকে। এইখানকার লিমিটেশন হচ্ছে সেটা যে সবাইকে খুশি করানো সম্ভব না। তাহলে আমাকে আইসক্রিম বিক্রি করতে হবে, তাহলে সবাই খুশি থাকবে। পৃথিবীতে শুধু আইসক্রিম বিক্রেতা সবাইকে খুশি রাখতে পারে, আর কেউ পারে না। সুতরাং তৃতীয়ত হচ্ছে তোমাদের প্রবলেমগুলো যাদের আমার কাছে মনে হবে যে প্রশ্ন করেছো যেটার জন্য টিউটোরিয়াল প্রয়োজন, আমি সেই টিউটোরিয়ালগুলো বানাবো। কিভাবে বানাবো তাও বলে দিচ্ছি। মনে করো আমি এসএসসি কেমিস্ট্রির 12টা অধ্যায় আছে, হ্যাঁ, এই অধ্যায়গুলোর উপরে আমি প্রায় 63 থেকে 65টা টিউটোরিয়াল বানিয়েছি, যার এক একটার লেন্থ প্রায় 1 ঘন্টার মতো বা এর মতো। এখানে যা লাভ করেছি আমি তো জানি যে এসএসসি লেভেলে আমি কতটুকু ব্যাখ্যা করেছি। এক জিনিসের ব্যাখ্যা অধিকবার করার দরকার নাই। তবে নতুন বইয়ের এই বইটা যেহেতু নতুন, আগের ভার্সনের তুলনায় সেখানে যে নতুনত্ব আছে এটা নিয়ে আমি লাগাতার ভিডিও আপলোড করে যাব। আর দেখবা যাদের ভালো লাগবে না তারা আল্লাহর ওয়াস্তে চলে যাবা, নো প্রবলেম। কিন্তু যাদের প্রবলেম সলভ হবে
তারা আমাকে জানিও প্রবলেম সলভ হচ্ছে কিনা, আর কি কি প্রয়োজন প্রবলেম সলভ করার জন্য। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তোমরা এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিল তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মানে ঘরে থাকবে, বাসায় থাকবে, এবং আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের প্রবলেমটুকু আমার সাধ্যমতো যতটুকু সলভ করার। আর তোমাদের সবার উপর আল্লাহ তাআলার অশেষ রহমত নাজিল হোক। আল্লাহ হাফিজ। দেখা হবে কালকে 11:30টায়।